আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। চীনকে সুপার পাওয়ার করার পরিকল্পনার কাটা হতে পারে চলমান বিক্ষোভ। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা। ইরানের সেনাবাহিনীর সব কর্মকাণ্ডের ভিত্তি বিজ্ঞান ও প্রযুক্তি, বললেন সেনাপ্রধান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, রাশিয়ার তেলের গুদামে ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। জাপোরোজিয়ার বিভিন্ন ভবনে আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত 2 জন নিহত হয়েছে। ইউক্রেন জুড়ে বিভিন্ন নগরীতে নতুন করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। বিদ্যুৎ অবকাঠামোর উপর এ হামলায় দেশ জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপোরোজিয়ার বিভিন্ন ভবনে আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং জ্বালানি সরবরাহ পুনরায় সচল করার কাজ চলছে। বিবিসি জানায়, রাশিয়ায় 2টি সামরিক বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার কয়েক ঘন্টা পর ইউক্রেন জুড়ে এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়, যদিও দুইয়ের মধ্যে যোগসূত্র থাকার কোনো লক্ষণ নেই। রাশিয়ার ব্যাপক হামলার ফলে ইউক্রেনের ওডেসা অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাক্সিম মরশেস্কো। বেসামরিক নাগরিকদের বাড়িঘরের ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানিয়েছেন তিনি। ওডেসার বেশিরভাগ এলাকাতেই বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানান মরশেস্কো। তবে তারপরও সেই বিদ্যুৎ গ্রিডে কখন এবং কিভাবে হামলা চালানো যেতে পারে সে ব্যাপারে আন্তর্জাতিক আইনে কঠোর সীমা বেঁধে দেওয়া আছে। সামরিক অগ্রগতি অবশ্যই বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির অনুপাত অনুযায়ী হতে হবে। কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক বিবিসিকে বলেন, বেসামরিক নাগরিকদের কম ক্ষয়ক্ষতি হয় এমন ভাবে কোনো নিশানা স্থির করতে রাষ্ট্রের একটি আইনি বাধ্যবাধকতা আছে, যাতে কম মানুষের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা কম থাকার পরেও সামরিক অগ্রগতি হাসিল করা যায়। বিশেষজ্ঞরা এও বলেছেন যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ভয় দেখানোটা বৈধ সামরিক অগ্রগতি হিসেবে বিবেচিত না। চীনকে সুপার পাওয়ার করার পরিকল্পনার কাটা হতে পারে চলমান বিক্ষোভ। চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি শূন্য কোভিড নীতি এবং কঠোর লকডাউনের প্রতিবাদে চলমান বিক্ষোভ চীনকে সুপার পাওয়ার বা সবচেয়ে ক্ষমতাধর করতে প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দেশ্যকে সম্ভবত আরো কঠিন করে তুলছে। চীনের কমপক্ষে 1 ডজন প্রধান শহরে অস্থিরতা চলছে। প্রাথমিকভাবে কোভিড সংক্রমণ কমাতে সরকারের কঠোর পদক্ষেপে শ্রেষ্ঠ অসন্তোষের কারণেই এমনটি হচ্ছে বলে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলমান এই বিক্ষোভের কারণেই সম্ভবত চীনকে বিশ্বের সবথেকে শক্তিশালী করতে শি জিনপিং এর ভাবনাকে আরো জটিল করবে। যুক্তরাজ্যের ডুরহাম ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক চেন চেন জাং মনে করেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো চীনের উত্থান ঠেকাতে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। জাতীয়তাবাদীরা যে অজুহাত দিচ্ছেন তা হলো গোপন বিদেশি এজেন্টদের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিক্ষোভকারীরা। 1989 সালে তিয়ানআইমেন স্কয়ারে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর চীনা কমিউনিস্ট জাতির বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে। অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা পরিস্থিতি আরো খারাপ করে তুলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা বলছে, কমিউনিস্ট পার্টি পদত্যাগ করো, শি জিনপিং এর সঙ্গে পদত্যাগ করো। বেশ কিছুদিন ধরেই সরকারের শূন্য কোভিড নীতি নিয়ে অসন্তোষ চলছে। এর মধ্যে গত 24শে নভেম্বর শি জিনপিং এর কঠোর লকডাউনে ঘরবন্দি থাকা অবস্থায় অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যুতে বিক্ষোভ জোরালো হয়। আন্দোলনকারীরা এখন যেমন চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সাদা কাগজ তুলে ধরে যে প্রতিবাদ জানাচ্ছেন, এর আগে তেমন বিক্ষোভ দেখা গিয়েছিল 2020 সালের হংকং।
সেখানেও জাতীয় নিরাপত্তা আইনের প্রতিবাদে সাদা কাগজ তুলে ধরে বিক্ষোভ করেন মানুষ। 2019 সালে গণবিক্ষোভে হংকং অচলা অবস্থা তৈরি হয়েছিল এবং সরকারি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়ন চালায়। তাদের স্লোগান নিষিদ্ধ করা হয়। ওই সাঁড়াশি অভিযান আর নির্যাতনের বিরুদ্ধে খালি কাগজ তুলে ধরে প্রতিবাদ জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংকে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এটি দেশটির দ্বিতীয় বৃহৎ ব্যাংক। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হ্যাকারদের আরও আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। হামলার ফলে নিজেদের মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারে গ্রাহকদের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন ভিটিবির কর্তৃপক্ষ। দৃশ্যত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়ার 2 বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় মস্কোর প্রতি টিপটিন কাটাতে ভোলনি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা মাখাইলো পোদালিয়াক বলেছেন, পৃথিবী গোলাকার, এটা গ্যালিলিওর আবিষ্কার। ক্রেমলিন জ্যোতির্বিদ্যা পড়েনি, এই পড়াশোনা করলে তারা জানতো যদি অন্য দেশের আকাশ সীমায় কিছু উৎক্ষেপণ করা হয়, আজ কিংবা কাল অজ্ঞাত উড়ন্ত বস্তুগুলো তার নিজের কাছেও ফিরে আসবে। ইরানের সেনাবাহিনীর সব কর্মকাণ্ডের ভিত্তি বিজ্ঞান ও প্রযুক্তি, বলেন সেনাপ্রধান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুল রহিম মুসাবি বলেছেন, ইরানের সেনাবাহিনীর সব কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। তিনি আজ মঙ্গলবার ইরাক ইরান যুদ্ধে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক সেমিনারে এ কথা বলেন। জেনারেল মুসাবি বলেন, সব ধরনের যুদ্ধে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অনেক বেশি থাকে। যুদ্ধে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রযুক্তির ব্যবহার জরুরি। তিনি আর বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ফোর্সের অস্তিত্বের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মিলে আছে। ইরান ইরাক যুদ্ধের সময়ও ইরানিরা প্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে বলে জানান এই কমান্ডার। পশ্চিমা দেশগুলোর মদতে ইসলামী ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া দীর্ঘ 8 বছরের যুদ্ধ পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ শুরু হয়েছিল 1980 সালের 22শে সেপ্টেম্বর। ওই যুদ্ধে বিশ্বের প্রায় সব দেশেই ইরাকের সাদ্দাম বাহিনীকে সাহায্য সহায়তা দিয়েছিল। রাশিয়ার তেলের গুদামে ড্রোন হামলা। রাশিয়ার সীমান্তবর্তী একটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি তেলের গুদামে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সোমবার রাশিয়ার 2টি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় মঙ্গলবার ভোরে রুশ তেলের গুদামে এই ড্রোন হামলার খবর এল। রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টবের জানিয়েছেন, হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিভাতে সমর্থন হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুরস্ক শহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। মঙ্গলবারের ঘটনায় নিউ ইয়র্ক টাইমসের হাতে আসা বিভিন্ন ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে স্বতন্ত্রভাবে এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদ মাধ্যমটি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির 2 সামরিক ঘাঁটিতে যে বিস্ফোরণ ঘটেছে সেগুলো আসলে ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফেও ঘটনায় কিয়েভকে দায়ী করা হয়েছে।